নেশা কারবারি ধরা পড়ছে যুব মোর্চা, দর্শক ধরা পড়ছে যুব মোর্চা, পিস্তল কাণ্ডে ধরা পড়ছে বিজেপি, কোনো মহিলা সংক্রান্ত বিষয়ে ধরা পড়ছে বিজেপি, সমস্ত অপরাধে যা ধরা পড়ছেন বিজেপি। রাম মন্দির নিয়ে বিজেপি প্রায় ভোটের ফায়দা তুলেছিল, সেই রাম মন্দিরের টাকা তারাই চুরি করছেন, মানে রাম মন্দিরের টাকা চুরি হয়ে যাচ্ছে। এবং টাকা বলতে না এখানে কোনো 1 লাখ 10 লাখ 1 কোটির বিষয় না, হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেল রাম মন্দির। সব কয়লা চোর, বালু চোর, গরু চোর, যা চোর আছে সব চোর বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকছেন, আর সব বলছেন এখন তারা কিন্তু বিদ্যজন। গতকালকে তারা ছিল গরু চোর, এখন হচ্ছেন শ্রমিক ভোটারের জমা, এখন তারা কিন্তু বিদ্যজন। এখন যেখানে এসডিএফ বিচারক তারা নিরাপদ বোধ করছে না, পুলিশ অফিসারকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন, পুলিশ অফিসারকে নেশা কারবারির গাড়ি খুন করে দিলেন, একজন গ্রেপ্তার নেই। তাহলে এখানে শিল্পপতিরা কি করে আসবেন? অধিকার কে কাকে দেয়? অধিকার কেড়ে নিতে হয়, আর অধিকার কেড়ে নেওয়ার যে রাজনীতি, এই রাজনীতিটাকে যারা ধ্বংস করতে চাই, এটা হচ্ছে ধ্বংসের রাজনীতি। আমরা গড়ার রাজনীতি করতে চাই। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা যেখানটায় রয়েছি, আজ জানবো রাজ্যে যুব সমাজ কেমন রয়েছে, রাজ্য রাজনীতিতে সিপিআইএম এর ভূমিকা সহ একেবারে নানাহ খুঁটিনাটি বিষয়। অর্থাৎ আজকে রয়েছি ত্রিপুরা রাজ্যের অন্যতম সিপিআইএম এর ডিওয়াইএফআই এর সম্পাদক নবানন্দার নিকট। আমরা প্রথমে ওনাকে স্বাগত জানাবো আমাদের পর্দায়। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। দাদা নমস্কার। নমস্কার দাদা, প্রথমে জানতে চাইবো আপনার চোখে বর্তমান রাজ্য এবং আপনাদের দলটা কেমন আছে? না, আমাদের চোখে রাজ্য বলতে গোটা মানে গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় মানুষের কাছে এবং যারা উন্নয়ন চাই তাদের কাছে আমাদের রাজ্যটা অনেক পেছনের দিকে এগিয়ে চলছে। বলে গোটা রাজ্যটা পেছনের দিকে এগিয়ে চলছে। আর এই প্রশ্নে আমরা চাইছি প্রতিদিন মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে তার যে দৈনন্দিন যে জীবন যন্ত্রণার জন্য লড়াই করে রাস্তায় থাকা, রাস্তায় থেকে তার যে অধিকার, সেই অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই লড়াইয়ে আমরা এবারে যোগ্য ভূমিকা পালনের করার দায়িত্ব নিয়ে আমরা রাস্তায় যাচ্ছি। 2018 সালে সরকার পরিবর্তন হয়েছে, ইতিমধ্যে 9 বছর অতিক্রান্ত হয়ে 10-এ পা রাখতে চলছেন। এর মাঝে আপনারা বিরোধী দলে রয়েছেন, রাজ্যে বর্তমান সিপিআইএম এর অবস্থানটা কোথায় বা ভূমিকা কেমন রয়েছে? না, মানুষ 2018 সালে কতগুলা রঙিন স্বপ্ন তাদের সামনে দেখানো হয়েছিল, কতগুলা এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মানুষকে বোঝানোর চেষ্টা হয়েছিল যে দীর্ঘ 25 বছরের বাম শাসনকে যদি সেখান থেকে উৎখাত করা হয় তাহলে এরকম কিছু স্বপ্ন তাদের সামনে তৈরি করা হয়েছিল যে মনে করেছিল সব মানুষ তার জীবনের সব সমস্যার সমাধান হবে। আমরা সেদিনও বলেছিলাম এই একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই সমস্যার সমাধান ন্যূনতম বিজেপি করতে পারবে না। মানুষ বড় আশা করে বিজেপিকে ভোট দিয়েছিলেন। 8 বছর অতিক্রান্ত, এখন মানুষ দেখছেন যে আমরা এই 8 বছরে কি পেয়েছি। বামফ্রন্ট সরকারের শেষ দিন পর্যন্ত আমাদের রাজ্যের সরকারি দপ্তরে শূন্যপদ ছিল 17,000, আর এই 8 বছরে এখন শূন্যপদের সংখ্যা হচ্ছে 52,000। বলে শূন্যপদ বৃদ্ধি মানে আমাদের রাজ্যের বেকারদের কর্মসংস্থান হচ্ছে না, কাজের সুযোগ হচ্ছে না, সঙ্গে মানুষ পরিষেবা পাচ্ছে না, সঙ্গে হচ্ছে সামাজিকভাবে যে বেদিগুলো তৈরি হয়েছে, একটা সামাজিক যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, যে কতগুলা দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্ত আমাদের রাজ্যের সমাজকে নিয়ন্ত্রণ করছেন, এমনকি পরিবারের মধ্যে কতগুলা ভাঙন তৈরি করার চেষ্টা করছেন, সামাজিকভাবে বিষিয়ে দিচ্ছেন, আর গোটা রাজ্যটাকে নেশায় মুড়িয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সমাজকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার এই কাজটা করছেন। আর এই প্রেক্ষাপটে একমাত্র যোগ্য ভূমিকা, আমাদের বিধানসভায় কতজন এমএলএ, আমাদের পঞ্চায়েতে কতটা জিতলাম, তার থেকে বড় বিষয় হচ্ছে এই যে কঠিন মানে অবস্থা আমাদের রাজ্যে, একবারে নেশাই সমাজ শেষ হচ্ছে। গোটা সমাজের যে গুরুত্বপূর্ণ যে বন্ধনগুলা, এই বন্ধনগুলাকে শেষ করে দেওয়া, একটা সুস্থ ক্লাবের মধ্যে, সংস্কৃতির মধ্যে রাজনীতির, নোংরা রাজনীতির সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া, রবীন্দ্র, নজরুল, সুকান্ত এইগুলাকে ভেনিশ করে দেওয়া,
একটা জলসা আর একটা খেলা মেলার একটা কালচার আমাদের যে তৈরি করে দেওয়া, বেকারদের হাতে কাজ না দেওয়া, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা মানুষের জন্য যে লড়াইটা করছি, আমরা সংখ্যা যাই হোক, এবং দিনের পর দিন মানুষ আমরা দেখছি যে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দাঁড়িয়ে একটা থ্রেড কালচারের যে আছে, এটা কেউ আমরা অস্বীকার করতে পারবো না। এই থ্রেড কালচারের মধ্যেও মানুষ মনে করছেন লাল পতাকাকেই ধরতে হবে, মানুষ ঘর থেকে বেরোচ্ছেন। আমরা এই পরিস্থিতি পাল্টানোর জন্য মানুষের কাছে যাচ্ছি, মানুষ সাড়া দিচ্ছেন এবং মানুষ এই পরিস্থিতিটাকে পাল্টে দেবে। দাদা, এই বিষয়ে একটু জানতে চাইবো, 2018 পূর্বে বিজেপি সরকার কোন কোন প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যার দরুন একটা তরুণ প্রজন্ম আপনাদেরকে ছেড়ে বিজেপির দলে সামিল হয়েছেন, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখন আবার কেন সিপিআইএম এ যাচ্ছেন তারা বা যেতে চাইছেন? দেখুন, আসলে 2014 সালে বিজেপি সরকার এসেছে, স্বাভাবিকভাবেই মনে হয়েছিল আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার এখানে আছে, যে দিল্লিতে বিজেপি, স্বাভাবিকভাবেই বিজেপি কোনোভাবেই বামফ্রন্ট সরকারকে সব দিক থেকে সহযোগিতা করবে না, এটা বোঝানো হয়েছিল রাজনৈতিকভাবে। আর ভোটের সময় কতগুলো প্রতিশ্রুতির মধ্যে একটা অন্যতম প্রতিশ্রুতি ছিল যে আমাদের রাজ্যে বছরে 50,000 বেকারের চাকরি হবে। ছোট্ট রাজ্য, 40 লক্ষ, যদি 5 বছর চাকরি হয় তাহলে 2.5 লক্ষ বেকারের চাকরি হবে। 2.5 লক্ষ বেকারের চাকরি হলে আমাদের রাজ্যের মোটামুটি বেকার সমস্যার সমাধান হবে। এই রাজ্যের 6 পাস করা ছেলেটা মনে করেছিল আমার হয়তো প্রফেসরের চাকরি হবে। যে ছেলেটা মাধ্যমিক পাস করতে পারেনি, সেও মনে করেছিল আমি হয়তো মানে প্রফেসর হয়ে যাব, আমি হয়তো বা এরকম অফিসার হয়ে যাব। এরকম স্বপ্নগুলো এরকম ভাবে দেখানো হয়েছিল। মানে যে ছেলেটা ইন্টারভিউ দেওয়ার যোগ্য নয়, সেই ছেলেটাকেও মাস্টারি চাকরি দেওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল। বছরে 50,000 চাকরি, ফলে বেকারের সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম একটা স্বপ্ন যুবকদের সামনে দেখানো হয়েছিল। সঙ্গে বলানো হয়েছিল এটা সম্ভব, যেহেতু দিল্লিতে বিজেপি, রাজ্যে বিজেপি, ডাবল ইঞ্জিনের সরকার হবে। আর তার সঙ্গে যে সব যুবকের হাতে স্মার্টফোন দেওয়া হবে। এখন আমরা দেখছি সরকার পরিবর্তন হয়েছে। শুরুতে বলছিলাম 16,000 শূন্যপদ ছিল, এটা বাড়তে বাড়তে 52,000 হয়েছে। ফলে বেকাররা কাজ পাচ্ছেন না। সব যুবকের হাতে স্মার্টফোন না দিলেও সব যুবকের হাতে নেশার দ্রব্য ধরিয়ে দেওয়ার জন্য সরকার শাসক যৌথভাবে 8 বছর প্রায় সাকসেস। এখন আমাদের রাজ্যের যুবকরা 8 বছর বুঝতে পেরেছেন। সেদিন তো আমি নার্সিং পাস করলে বছরে 2 বার নার্সের নিয়োগ হতো, বছরে 2 বার টেট পরীক্ষা হতো, বছরে 2 বার টেট 2 পরীক্ষা হতো, বছরে একবার STGT পরীক্ষা হতো, বছরে একবার STPGT পরীক্ষা হতো। ডাক্তার ইন্টার্নশিপ করার শেষ হওয়ার আগে তার হাতে হলুদ খামে পড়া MBBS পাস করা ছেলেদের হাতে অফার যেত। এখন MBBS পাস করা ছেলে ইন্টার্নশিপ শেষ করে বেকার হয়ে বসে আছেন, তার হাতে অফার যাচ্ছে না, ডাক্তার বেকার। আমাদের যে ইঞ্জিনিয়ার বেকার 2016 সালের পর কমপ্লিট বন্ধ। আমাদের যে নার্সিং ছেলেমেয়েরা হাজার হাজার রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন, নিয়োগ হচ্ছে না। হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই। স্কুলে স্টুডেন্ট আছে, বামফ্রন্ট সরকারের বিল্ডিং আছে, ব্ল্যাকবোর্ড আছে, চক আছে, ডাস্টার আছে, শিক্ষক নেই। শিক্ষিত ছেলেমেয়েরা বাড়িতে বসে চাকরি অপেক্ষা করছেন। এই ছেলেগুলোই এখন ঠিক করেছেন, এই যুবকরা ঠিক করেছেন। আমরা কাকে বিশ্বাস করেছিলাম? বছরে 2 বার নার্সিং এর চাকরি কোথায়? এখন তো 8 বছর নার্সিং এর চাকরি নেই। বছরে 2 বার টেট পরীক্ষা তো দূর, 3 বছর একবার টেট পরীক্ষা হয় না। বছরে একবার STGT PGT দূরের কথা, 4 বছর একবার STGT PGT হয় না। চাকরি একটা মহাকরণে সরকারের সিদ্ধান্তের প্রেস মিট হয়, প্রেস মিটের পরে বিজ্ঞাপন হয় না, বিজ্ঞাপন করলে কিছুদিন পরে বিজ্ঞাপনের বাতিলের নোটিশ বেরোচ্ছে। আর সঙ্গে স্মার্টফোনের বদলে যেভাবে গলিতে গলিতে নেশার ঠেক বসিয়ে দিয়েছেন, সেখান থেকেই এই যুবকরা ঠিক করেছেন আমাকে সেখান থেকে বেরোতে হবে। আর বেরোতে হলে এই সরকারকে পাল্টাতে হবে। ফলে বিজেপিকে পাল্টাতে হবে, যুবকরা এখন সিদ্ধান্ত নিচ্ছেন। যে কারণে দেখবেন এখন এই যে যা ধরা পড়ছে, আপনি দেখবেন নেশা কারবারি ধরা পড়ছে যুব মোর্চা, দর্শক ধরা পড়ছে যুব মোর্চা, পিস্তল কাণ্ডে ধরা পড়ছে বিজেপি, কোনো মহিলা সংক্রান্ত বিষয়ে ধরা পড়ছে বিজেপি, সমস্ত অপরাধে যা ধরা পড়ছেন বিজেপি। ফলে এই অবস্থায় মানুষ বুঝে গেছেন যে সমস্ত অপরাধের চক্রে রাজনৈতিক মানে এরকম যারা আছেন, রাজনৈতিক প্রভাব ছাড়া কোনো অপরাধ রাজ্যে হচ্ছে না। ফলে এই রাজনৈতিক অপরাধ ছাড়া যেহেতু কোনো অপরাধ হচ্ছে না প্রভাব ছাড়া, ফলে এই রাজনীতি যারা করছেন তাদেরকেই পাল্টে দিতে হবে। ফলে রাজ্যের মানুষ, যুবকরা আবার ভুল বুঝতে পেরেছেন, সেই সিদ্ধান্ত থেকে তারা নিশ্চয়ই দ্রুত সরে আসছেন।
একটা কথা বলেছিলেন দাদা যে শিক্ষক স্বল্পতা স্কুলগুলিতে, এক্ষেত্রে বিজেপির একটা বিস্তর ধরনের অভিযোগ 10,300 চাকরি যেগুলো আপনারা অপ্রাসঙ্গিক হিসেবে দিয়েছেন, যে চাকরিগুলো যাওয়ার পরে কিন্তু বিস্তর একটা শিক্ষকের সমস্যা দাঁড়িয়েছে স্কুলগুলিতে। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত হচ্ছেন 10,323 শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতির অভিযোগ না বিজেপি করতে পারছেন, না সিপিএম মানে কংগ্রেস করতে পেরেছেন, না সুপ্রিম কোর্ট, না হাইকোর্ট। পলিসিগতভাবে তারা একটা ত্রুটি চিহ্নিত করেছেন, এই পলিসি। আমরা মনে করি গোটা দেশের সরকারকে যে পলিসিতে বামফ্রন্ট সরকার চাকরি দিয়েছেন, এই পলিসি অর্থনৈতিকভাবে গরিব মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এই পলিসি সঠিক পলিসি। কিন্তু সুপ্রিম কোর্ট মনে করেছেন যে তার নিয়োগ নীতিতে এই পলিসিটা ঠিক না, তাদের চাকরি চলে গেছে। চাকরি যখন চলে যায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিজেপি সর্বভারতীয় নেতা এবং এই চাকরি যাওয়ার জন্য আসামের কংগ্রেসের নেতারা সাহায্য করেছেন। আর চাকরি যাওয়ার পর আগরতলায় বসে তাদের বলেছিলেন সমস্ত আইন মেনে সাংবিধানিকভাবে তাদেরকে আমরা নিয়োগের জন্য ব্যবস্থা করবো, বিজেপি বলেছেন। এখন বিজেপি সরকার এসেছেন এই কথাগুলো বলে, তাদের চাকরি চলে গেছে। যেহেতু চাকরিটা চলে গেছে, ফলে যদি 10,000 জনের চাকরি চলে যায়, তাহলে সেখানে বামফ্রন্ট সরকার নিয়োগ করেছিল শূন্য পদে। এই শূন্য পদে 10,000 জনের চাকরি চলে গেছে, তার মানে শূন্য পদটা তৈরি হয়েছে। আজকে যে শূন্য পদটা তৈরি হয়, সরকার যদি মনে করে যে কালকে আমি শূন্য পদ পূরণ করবো, এটা পসিবল। কেন সরকার এই শূন্য পদটা পূরণ করেননি? আমাদের যেটা এমন না যে আমাদের যে শিক্ষিত বেকার নেই, আমাদের যে বিএড পাস করা, ডিএলএড পাস করে, এমএড পাস করে ছেলে মেয়ে নেই। হাজার হাজার ছেলে মেয়ে বিএড পাস করে, ডিএলএড পাস করে, এমএড পাস করা, তারা টেট পরীক্ষায় বসতে চায়। তাহলে সরকারের এই যে নিয়োগ করা, যুবকদের চাকরি দেওয়ার যে নীতি, বিজেপিগতভাবে রাজনৈতিক সিদ্ধান্ত, এটা ত্রিপুরার বিজেপির বিষয় না, দিল্লির বিজেপির সিদ্ধান্ত হচ্ছে সরকারি নিয়োগ কমানো। এই সিদ্ধান্তটা অ্যাপ্লাই করছেন, নয়তো শূন্যপদ কেন নিয়োগ করছেন না? তাদের এই যে 10,330, তাদেরকে স্কুলে কি করে নিয়োগ করা যায় শিক্ষক না তারাও নন টিচিং স্টাফ হিসাবে, এটা বিজেপি কেস করেছিল, তাদের চাকরি আটকে দিয়েছিল। পরবর্তী সময় সুপ্রিম কোর্ট বলেছেন যে এই যে পলিসি নন টিচিং স্টাফে নিয়োগের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সঠিক ছিল। বলার পর কেন বিজেপি তাদেরকে নিয়োগ করছেন না? তাহলে তো এই যে টিচিং নন টিচিং স্টাফ মিলে কারা ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎটা বেঁচে। তো ভবিষ্যৎ মানে আজকের দিনে যারা ছেলে মেয়েটা স্কুলে কলেজে পড়াশোনা করছে, এবং বিজেপি কিন্তু পরিকল্পিতভাবে স্কুলের শিক্ষক কমিয়ে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য। যে কারণে ডিএফ কে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে হচ্ছে প্রজন্ম বাঁচাবে। এবং বিজেপির এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধেই আমরা এই প্রজন্ম বাঁচার স্লোগান নিয়ে রাস্তায় নেমেছি। অন্যদিকে আপনি আরো একবার বললেন যে ডবল ইঞ্জিনের সরকার রাজ্য উন্নয়নে কাজ করবে, এদিকে 2 মাস যাবৎ ভাতা বন্ধ, বিষয়টা আপনাদের নজরে এসেছে কিনা, বাকি কোনো ধরনের কর্মসূচি নিয়েছেন কিনা? আচ্ছা, এটা কি সম্ভব? মানে রাম মন্দির নিয়ে বিজেপি প্রায় ভোটে ফায়দা তুলেছিল, সেই রাম মন্দিরের টাকা তারাই চুরি করছেন। মানে রাম মন্দিরের টাকা চুরি হয়ে যাচ্ছে, এবং টাকা বলতে পারে না এখানে কোনো 1 লাখ 10 লাখ 1 কোটির বিষয় না, হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেল। রাম মন্দির কবে হয়েছে? বছর 2 হওয়ার পর রাম মন্দিরের টাকা হাজার কোটি টাকা লুট হয়ে গেল। এই টাকা যারা আটকাতে পারছেন না, তারা মানুষের ভাতার গ্যারান্টি তৈরি করবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। জিআরএস এ আচ্ছা 4 মাস ধরে বেতন নেই, জিআরএস এর বেতন দিতে পারছেন না। রাস্তাঘাটের হাল দেখুন কি অবস্থা, ঠিক করতে পারছেন না। এই যে ডেভেলপমেন্ট হওয়ার, মানুষের জন্য বেনিফিশিয়ারি দেওয়ার, এটা হচ্ছে তারা যেটা করেন, এটা হচ্ছে ভোটমুখী, ভোটের জন্য এটা তারা করেন। ভোট শেষ, মানুষের কথা তারা চিন্তা করতে পারেন না। ফলে জিআরএস এর বেতন 4 মাস ধরে হচ্ছে না। আমাদের যে কয়েকশো ছেলে মেয়ে, প্রায় 1000-এর উপর ছেলে মেয়ে আছেন যারা জিআরএস এর এই কাজটা করেন, বামফ্রন্ট সরকার থেকেই তারা এই কাজটা করছেন। মাসের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বেতন ঢুকতো, এখন 4 মাস ধরে তাদের বেতন হচ্ছে না, ভাতা পাচ্ছেন না। হাজার হাজার বয়স্ক মানুষের ভাতা, বয়স্ক ভাতা নাম কেটে দিয়েছেন। এই কাজগুলো তো বিজেপি করবেন, এটা বিজেপি মানে তার পলিসি অনুযায়ী করেন, এটা বিজেপি করবেন। ফলে এটা হচ্ছে দেখবেন, আপনি যদি দুর্নীতি ধরেন তাহলে দেখবেন সীমাহীন ভাবে করছে,
আবার মানুষের জন্য যা কাজ, এটার মধ্যে কোনো সীমা রাখছেন না, যেমন খুশি সীমাহীন ভাবে তা কমিয়ে দিচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। এবং এরকম ভাবে গরিব মানুষ যারা ভাতার উপর সামান্য কিছু নির্ভর করে, তার প্রতি মাসের ওষুধের টাকাটা এখান থেকে নেয়, সেই টাকাটা তারা মান্থলি দিতে পারছেন না, এবং বিজেপির নীতিগতভাবেই এটা দিচ্ছেন না। রেগা এবং জুয়ে প্রকল্পে বাবাদের রেকর্ড রয়েছে অতীতে আমরা যেটা দেখেছি। বর্তমান সময়টা কেমন কাটছে বা আপনাদের নজরে কেমন চালাচ্ছেন বিজেপি সরকার? না, রেগা তো আপনি দেখবেন যে রেগা তো আমরা টপ ছিলাম গোটা দেশের মধ্যে। কারণ গ্রামীণ অর্থনীতির মূল ঘুরাতে একটা হচ্ছে, আপনি দেখবেন মানিক সরকার মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের বনমন্ত্রী ছিলেন, ফরেস্ট ডিপার্টমেন্ট মন্ত্রী ছিলেন জিতেন্দ্র চৌধুরী। এই বামফ্রন্ট সরকার যদি ওই সময় এই যে রাবার প্রজেক্টটা যদি সেভাবে না আনতেন আমাদের গ্রামে, তাহলে আজকে আমাদের রাজ্যের অবস্থাটা ভয়ঙ্কর হতো। এবং আমাদের রাজ্যের এই যে বিজেপি যা কিছুই বলুক, বিজেপি স্বীকার করবে না, আমাদের রাজ্যের অর্থনীতিটা যার উপর মিনিমাম শেষ অর্থনীতি, আমাদের রাজ্যে হাজার হাজার কোটি টাকা সব বিদেশ থেকে লুট নিয়ে এই সমস্ত করছেন, মেলা খেলা যা করছেন। অর্থনীতিটা মূলত দাঁড়িয়ে আছে এই রাবার উৎপাদনের উপর। তার সঙ্গে যেটা আমাদের রাজ্যের গ্রামীণ অর্থনীতির মূল ঘোরানোর ক্ষেত্রে যেটা অন্যতম টার্নিং পয়েন্ট মানে রাবারের সঙ্গে, এটা হচ্ছে আমাদের রাজ্যের রেগার সঠিক রূপায়ণ। একবারে গ্রামে ছোট ছোট বাজারে তৈরি হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। 10টা-15টা বাড়ির সামনে ছোট্ট একটা বেকার ছেলে একটা দোকান খুলে বসে আছে, ভালো বিক্রি হচ্ছে সন্ধ্যার সময়। আপনি দেখবেন ছোট বাজার তৈরি হয়েছে যে গলি গলি দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ছোট ছোট দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গ্রামীণ অর্থনীতি আমাদের এই শেষ হয়ে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে রেগাতেও শেষ করে দিচ্ছে। রেগার নামটা ছিল মহাত্মা গান্ধীর নামে, মহাত্মা গান্ধী নামে রেগার নামকরণ করা শুরু হয়েছিল। বিজেপি এখন এটা তো ঠিক করলো যে মহাত্মা গান্ধী নামে কেন রেগা হবে, বরং মহাত্মা গান্ধীকে যে খুন করেছে নাথুরামের নামে যদি করা যায়, তো এই নাথু বাদ দিয়ে ওই রামকে তারা যুক্ত করেছে। এখন কি বলছেন, আগে ছিল একটা মানুষ, তাকে যদি পঞ্চায়েতের মাধ্যমে কাজ পাচ্ছেন না, সে একটা অ্যাপ্লিকেশন করলে পঞ্চায়েত যদি তাকে কাজ দিতে না পারে, তাহলে তাকে বিনা পরিশ্রমে তাকে এই টাকাটা দিতে হবে, মজুরিটা দিতে হবে। কারণ তোমার এখানে শ্রমিক আছে, সে কাজ করতে চাই বছরে 100 দিন, কিন্তু তুমি তাকে কাজ দিতে পারছো না। যদি কাজ দিতে না পারো, তাহলে তাকে বিনা শ্রমে তাকে মজুরি দিতে হবে। অ্যাপ্লিকেশন করলে এটা হতো। এখন বলছেন ইচ্ছা করলেই সরকার কাউকে কাজ দেবে না, ইচ্ছা করলেই কাউকে কাজ দেওয়া হবে না, এবং আমাদের রাজ্যে সব জেলায় এই প্রকল্প চালু হবে না, সব জেলায় এই প্রকল্প করা যাবে না। ফলে এখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে রাজ্যের, আমাদের রাজ্যে না গোটা দেশে এই যে প্রকল্প, এই প্রকল্প নেওয়ার ক্ষেত্রে, প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে এখানে বাধা তৈরি হচ্ছে। সব জেলায় এই প্রকল্প রূপায়ণ হবে না। রূপায়ণ হলো, আগে মানুষ আমি কাজ চাই দরখাস্ত করলে তাকে কাজ দিত, এখন সরকার ঠিক করেছেন কাজ চাইলে কাজ দেওয়া যাবে। কাজ যদি প্রয়োজন করাতে হয়, সরকার সাফিসিয়েন্ট টাকা পয়সা দেওয়া হয়, তাহলে কাজ করানো হবে। যাদের যতজনকে দিয়ে কাজ করানো হবে পঞ্চায়েত ঠিক করে দেবেন, ততজনকে কাজ দেওয়া হবে, তার বাইরে টাকা দেওয়া হবে না। কাজটা আস্তে 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 রেগা থেকেই শুরু হয়েছিল, কম বরাদ্দ, এখন আরো কম বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ, ফলে গ্রামীণ অর্থনীতি যেটা মূলত একটা মূর করেছিল রেগার মাধ্যমে, এখন নতুন নামকরণের মধ্য দিয়ে এই নাথুরামের উত্তরসূরিরা এটাকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তাতে আমাদের রাজ্যের গ্রামীণ অর্থনীতিটা শেষ হয়ে যাবে। গ্রামীণ অর্থনীতি শেষ হওয়া মানে গোটা রাজ্যের অর্থনীতি, দেশের অর্থনীতি একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াবে। একসময় কেন্দ্র বঞ্চনার অভিযোগ আপনারা তুলতেন, বিরোধীরা এই ক্যাসেট নিয়ে একটা কথা তুলতেন মাঝে মধ্যে। এখন যে এই সমস্ত গুলো থেকে রাজ্য বঞ্চিত হচ্ছে, এখন কি বলবেন ওনাদের কাছে বিষয়টা? না, এটা তো বিজেপি মানে নানা কারণে বিজেপি আমাদের ভাষায় তারা বলতে পারছেন না। বিজেপি দেখবেন আগের মুখ্যমন্ত্রী, এখন আগের মুখ্যমন্ত্রী বলে বিজেপির, যিনি আগের মুখ্যমন্ত্রী ছিলেন 4 বছরের মুখ্যমন্ত্রী, আর এখন যিনি 4 বছরের মুখ্যমন্ত্রী, দুজনে কথায় কথায় বলেন। আগে উনি বেশি বলতেন, এখন উনি একটু কম বলেন, এখন তিনি একটু টের পাচ্ছেন। দিল্লি থেকে ফিরছেন আগরতলা ফ্লাইটে, সাংবাদিকরা দাঁড়িয়ে আছেন, 120 কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী, ঘোষণা করেছেন আমাদেরকে দিয়ে দেবেন। 3 দিন পর আবার দিল্লি থেকে ফিরছেন, 699 কোটি টাকা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের ত্রিপুরার জন্য।
বছরে ধরে না 42 বার দিল্লি গেল, 42 বার দিল্লি থেকে ফিরছে, প্রতিবার হচ্ছে 692 কোটি, 780 কোটি, 390 কোটি। আমরা দেখলাম আগে বিপ্লবদের 4 বছরে যে টাকা ঘোষণা করেছেন, এই টাকা যদি ত্রিপুরায় আসতো তাহলে ধরেন গোটা ত্রিপুরা টাকাই একটা মুড়িয়ে দেওয়া যেত তো না। কোন ওই গন্ডাচড়া 1 কোটির জন্য 600 কোটি টাকা। এখন দেখলাম গ্রামের মানুষ টাকা তুলছেন, টাকা তুলে ইট পিছিয়ে গাড়ি চালাচ্ছেন। কেন্দ্রের বঞ্চনা তো আরো বেড়েছে এখন। আগে 90% কেন্দ্র দিত, রাজ্য 10% দিত। তখন আমরা বলতাম যে আমাদের মতো উত্তর পূর্বাঞ্চলের এরকম একটা পাহাড়ি রাজ্য, আপনাদেরকে আরো নতুন কিছু খাতে আমাদের বরাদ্দ করতে হবে, দাবিতে আমরা। এবং এই দাবিতে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইউপিএ 1, ইউপিএ 2 সময় আমরা অনেক বরাদ্দ বাড়ানোর চেষ্টা হয়েছে, সেখানে দৌড়ঝাঁপ করেছেন রাজ্যের বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা, অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। কিন্তু এখন তো তারা বলতে পারছেন না বরাদ্দ এখন কি। আগে ছিল 90:10, এখন হচ্ছে 60:40। তো বরাদ্দ আরো কমেছে। আর ত্রিপুরার মতন রাজ্য, যারা যে ভারী কিংবা মাঝারি শিল্প নেই, এমনকি ছোট শিল্প যা ছিল এগুলো বিজেপির তুল্যবাজের ভয়ে প্রায় অনেকগুলো তালা দিয়ে দিয়েছেন। কোথায় থেকে রাজ্যটা চলবে? যে কারণে আপনি দেখবেন যা কিছুই হচ্ছে সবটা হচ্ছে বিভিন্ন বিদেশি লোন নিচ্ছেন, দেশি লোন নিচ্ছেন, ঋণ করছেন। একটা ঋণগ্রস্ত দেশে মধ্যে একটা ঋণগ্রস্ত রাজ্যে আমাদের পরিণত হয়েছে। ঋণ শোধ করতে হবে তো। ফলে মানে এই যে বঞ্চনা, এই বঞ্চনা আরো বেড়েছে। রেগার টাকা আগে যা আসতো এখন আরো কম আসবে, যা বরাদ্দ আগে হতো তা আরো কমেছে। ফলে এই বঞ্চনা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমরা বলছি এটা বিজেপি শুধুমাত্র থাকা, কংগ্রেস থাকা না। আমাদের দাবি ছিল যে কেন্দ্রে রাজ্যকে যেভাবে সাহায্য করার কথা সেই ক্ষেত্রে সাহায্য করছে না। এবং শুধুমাত্র এটা ত্রিপুরার দাবি না, বিভিন্ন সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এক সময় জ্যোতি বসু এই উদ্যোগটা প্রথম নিয়েছিলেন, পরবর্তী সময় অচ্যুতানন্দ, কেরালার মুখ্যমন্ত্রী, বামফ্রন্টের মুখ্যমন্ত্রীরা, এরা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের, শুধু বামপন্থী মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে মিটিং করে দিল্লির কাছে দরবার করতেন, যে সরকারি থাকুক, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যগুলার যে বরাদ্দ, এই বরাদ্দ আরো বাড়াতে হবে। সেই দিক থেকেই আমরা সিপিএম বলে বিজেপির বিরুদ্ধে বলতে হবে, সিপিএম বলে কংগ্রেস সরকারের বিরুদ্ধে বলতে হবে, এই দৃষ্টিভঙ্গিতে না। একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র কিভাবে কি নীতিতে সাহায্য করা প্রয়োজন, করা উচিত, এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা কথাগুলো বলতাম। কাউকে ছোট করার জন্য, কারোর বিরুদ্ধে শুধু বলার জন্য বলা না। আজকে কেন এই টাকা আনতে পারছেন না? ডাবল ইঞ্জিনের সরকার তো। কেন এই যে রাস্তা, জাতীয় সড়ক, এই হাল কেন সংস্কার হচ্ছে না? কিন্তু বলবেন কথায় কথায় এই যে কনক্লেভ হলো, ডেস্টিনেশন ত্রিপুরা, আপনি খোঁজ নিয়ে দেখেন, মানে তারা বলছেন দেশ বিদেশ থেকে শিল্পপতিরা এসছেন, কত লক্ষ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আরে কত লক্ষ কোটি টাকা যদি বিনিয়োগ হয়, তাদের জন্য দুটা ভালো চেয়ার নেই, প্লাস্টিকের চেয়ার নিয়ে টানাটানি শিল্পপতিরা দাঁড়িয়ে আছেন, আর ডেকোরেটরে যারা কাজ করেন তারা চেয়ার নিয়ে টানাটানি করছেন। আচ্ছা, সেখানে শিল্পপতিরা এই পরিস্থিতির মধ্যে কেউ বিনিয়োগ করবে? এটা বিনিয়োগের একটা ডেস্টিনেশন ত্রিপুরা, এটা বিনিয়োগের একটা কনক্লেভ হলো। বসার জায়গা যে রাজ্যে দিতে পারছেন না একটা সরকার, শিল্পপতিদের বসার চেয়ার দিতে পারছেন না, কি করে বিনিয়োগ হবে? ফলে করতে হবে করার জন্য। এতে গিয়ে ফ্লেক্সের যারা করান, যারা এই মানে রাজনৈতিকভাবে টেন্ডারটা নেন, তাদের লাভ হচ্ছে। ফুটপাত দখল করে আমাদের নেতা আর মন্ত্রীদের মুখের ছবি ফ্লেক্স করে লাগিয়ে দিয়েছেন, কিচ্ছু লাভ হচ্ছে না। রাজ্যটা রসাতলে যাচ্ছে। বিজেপি এগুলা বলছেন, আমরা যা অতীতে বলেছি, বিজেপি সরকার আছে, তারপরেও আমরা বলছি কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যকে এখনো বঞ্চিত করছেন। বিজেপি সরকার থাকার পরও আমরা এটা বলতে পারি, বিজেপি বলছেন না লজ্জায়। আমরা মনে করি আরো দায়িত্ব নিয়ে বিজেপি রাজ্যে বরাদ্দ বাড়ানো উচিত। রাজ্যের জন্য যতটুকুই বরাদ্দ হোক, আর নিগো বাণিজ্য রাজ্যের মধ্যে ইদানিং সময় কথাটা খুবই প্রচলিত, যেটা আপনাদের নজরে এসছে। এই বিষয়টা আসলে বরাদ্দের কতটুকু প্রভাব ফেলে একেবারে সাধারণ স্তরে যাওয়ার ক্ষেত্রে? আপনি দেখবেন বিশেষ করে মানে আমাদের যাতায়াত ব্যবস্থাটা, যেটা এই ব্যবস্থাটা বামফ্রন্ট সরকারের প্রায় শেষ দিকে, ধরেন 2010-12 এই সালের দিকে আমাদের যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে। এবং বামফ্রন্ট সরকারের সময় দিল্লির সঙ্গে কথা বলে ইউপি 1
গভর্নমেন্ট যখন তৈরি হয়, মনমোহন সিং এর প্রথম সরকার, তার সেই সময় একটা বাড়তি সুযোগ ছিল, বামপন্থীদের এমপি সংখ্যা বেশি ছিল, প্রায় 61 জন। সেই সুযোগ দিল্লির উপর চাপ তৈরি করে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারের মন্ত্রী মনে করেছিল যে আমাদের রাজ্যে যদি প্রথম বিদেশি বিনিয়োগ বা ছোট শিল্প তৈরি করতে চাই, তাহলে আমাকে বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এবং যাটাকে কেন্দ্র করে সাবরুমের মৈত্রী সেতুর সেখানে কাজ শুরু হয়, আমাদের রেল লাইনের রাস্তা সেখানে জায়গা নেওয়া হয়, রেলের কাজ শুরু হয়, যদি পরবর্তী সময় বামফ্রন্ট সরকার চলে যায়। এটা ছিল মূল মোটিভ, যে এই সাউথ এশিয়ার সঙ্গে কি করে আমরা আমাদের বাণিজ্য বাড়াতে পারি, এখানে কি করে শিল্প আনতে পারি। শিল্পের একটা অন্যতম পরিবহন যেটা সস্তা মনে করেন, এটা হচ্ছে জলপথ। জলপথ যদি ত্রিপুরাকে ব্যবহার করতে হয়, তাহলে আমাকে সাবরুম দিয়ে চট্টগ্রামকে ব্যবহার করতে হয়, তাহলে আমাদের এখানে শিল্প আসার সম্ভাবনা তৈরি হবে। এই সম্ভাবনা যখন তৈরি হচ্ছে, তখন বামফ্রন্ট সরকার নেই, কিন্তু আপনি দেখবেন এই সম্ভাবনা সবকিছু ছাই ফেলে দিয়েছে। এই সম্ভাবনা আর এইগুলো নেই। প্রথমত হচ্ছে আমাদের রাজ্যের যে শান্তির রাজ্য ছিল, এই শান্তির রাজ্যটা বিজেপি আসার পর এটাকে শেষ করে দিয়েছে, এবং এখানে সমাজদ্রোহীরা সমাজ নিয়ন্ত্রকের ভূমিকায় চলে এলেন। স্কুলের হেডমাস্টারকে ধমকাচ্ছেন 6 পাস পোকারা ছেলেটা, আজকে মিড ডে মিল কজন খেলো, খাতা দেখাও। যিনি হেডমাস্টার, তার বয়স হচ্ছে মানে প্রায় 55 ইয়ার্স, তিনি পড়াশোনায় জানেন না, মাস্টার ডিগ্রি, তাকে গিয়ে ধমকাচ্ছেন বিজেপির নেতা 5 পাস করা, সে নাকি বুথ সভাপতি। এখান থেকে শুরু হয়েছে এই যে সমাজদ্রোহীদের দাপাদাপি, তারা সমাজ নিয়ন্ত্রণ করছেন। তারা গিয়ে ছোট ছোট যে কারখানাগুলো ছিল, কারখানা গিয়ে টাকা তুলতে তুলতে এই কারখানাগুলো প্রায় অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। এখন এই পরিস্থিতি তো আর এই খবরটা শুধুমাত্র ত্রিপুরায় থাকে না, আগরতলায় থাকে না, এটা ছড়িয়ে গেছে গোটা রাজ্যের অবস্থান কি। ফলে আমাদের রাজ্যের বিনিয়োগ যা হচ্ছিল সেটা প্রায় বন্ধ হয়ে গেছে, বিনিয়োগ প্রায় নেই। ছোট ছোট কিছু শিল্প ছিল, সেই শিল্পগুলো অনেকগুলা প্রায় বন্ধ হয়ে গেছে, সেই শিল্পের সংখ্যা আমাদের রাজ্যে বাড়েনি। আর সঙ্গে যে নিগু মাফিয়া যা বাড়ছে, তাতে তো কেন আক্রান্ত, হাইকোর্টের একজন বিচারপতি আক্রান্ত হয়েছেন, মানে ভয়ঙ্কর। আমাদের রাজ্যের মানে এই যে বিশালগড়ের এসডিএম, ভাবা যায়, মানে আমি একটা যুব সংগঠনের সংগঠক, একজন কর্মী, কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? যুব মোর্চার রাজ্য সভাপতি, যিনি বিশালগড়ের বিধায়ক, তার বিরুদ্ধে একজন এসডিএম মহকুমা শাসক ডিএম এর কাছে নিরাপত্তার দাবি করছেন, যে এরকম আমাকে এই করেছেন, আমার অফিসের মধ্যে ঢুকে আমি এখন নিরাপত্তা ছাড়া আমি কাজ চালাতে পারবো। সরকারি অফিসার এসডিএম, সে নিরাপত্তা চাইছে শাসকের জন্য, শাসকের মানে এমএলএ ভয়ে সে আক্রান্ত। কি করে এখানে আসবে বিনিয়োগ? এখন যেখানে এসডিএম বিচারক তারা নিরাপদ বোধ করছে না, পুলিশ অফিসারকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন, পুলিশ অফিসারকে নেশা কারবারের গাড়ি খুন করে দিলেন, একজন গ্রেপ্তার নেই। তাহলে এখানে শিল্পপতিরা কি করে আসবেন? আসার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। এই তুল্লাবাজি মাফিয়া সমাজদ্রোহীদের আস্ফালন যতদিন রাজ্যে বন্ধ না হবে, ততদিন নতুন বিনিয়োগ হবে না। আর এই নতুন বিনিয়োগ করতে গেলে আস্ফালন বন্ধ করতে হবে, বিজেপি থাকলে আস্ফালন বন্ধ হবে। আরেকটা বিষয় আমরা সম্প্রতি খেয়াল করেছি, রেলে করে নেশা আসছে, পোস্ট অফিসে করে নেশা আসছে, এর যেটা অদূর ভবিষ্যতে ছিল কিনা রাজ্যবাসীর প্রশ্ন। এখন এটা সরাসরি হচ্ছে, কিন্তু গ্রেপ্তারি কোথাও নেই। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে বা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে? প্রথমত আমি একটা হচ্ছে দেখি, আপনারা ভালো দেখবেন যে এই যে আপনার জিরানিয়ায় এত নেশা উদ্ধার হলো, আগরতলায় মানে আগরতলা হেডকোয়ার্টারে এত নেশা উদ্ধার হলো, একজন কিংপিন মানে মেইন মাথা কেউ গ্রেপ্তার হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এত নেশা উদ্ধার করলেন, একজনকে গ্রেপ্তার করতে পারলেন না? আচ্ছা, কিছুদিন আগে আপনি দেখবেন আগরতলা ডাকঘরে নেশা উদ্ধার হয়েছে, দুইবার আগরতলা ডাকঘর থেকে নেশা উদ্ধার হয়েছে। এখন ডাকঘরে যদি আপনি একটা চিঠি পাঠান, তাহলে দেখবেন আপনাকে অনেকগুলা আপনার ঠিকানা দিতে হবে, যার কাছে পাঠাচ্ছেন তার ঠিকানা দিতে হবে, স্টাম্প কিনতে হবে, আপনার চিঠিটা স্ক্যান করবে কি আছে ভিতরে, আপনার চিঠির ওজন কতটুকু তা দেখবেন, তারপর আপনার ছোট্ট চিঠিটা ডাকঘর গ্রহণ করবে, তারপর আপনার চিঠিটা পাঠাবেন। আচ্ছা, এই ডাকঘর নেশা পাঠাচ্ছে শত শত বোতল, কে
ডাকঘরে দিল, কোন ডাকঘরে আসলো, কারা ডাকঘরে নিয়ে আসলো, কোন ডাকঘর থেকে আগরতলা ডাকঘরে এলো, সরকার এবং নেশা কারবারিরা তাদের কনফিডেন্স লেভেলটা দেখুন। কনফিডেন্স লেভেলটা এখন তারা প্রাইভেটে পাঠাচ্ছেন না, প্রাইভেট গাড়ি ব্যবহার করছেন না, তারা সরকারি পরিবহন ব্যবহার করছেন। রেল কেন্দ্রীয় সরকারের পরিবহন, ডাকঘর কেন্দ্রীয় সরকারের মানে ডাকঘর কেন্দ্রীয় সরকারের আন্ডারে, তারা সরকারি মাধ্যমগুলোকে ব্যবহার করছেন। এই কনফিডেন্সটা পাচ্ছেন কোথায় থেকে? রেলে আপনি যদি রেলে আমরা অনেক সময় ফ্ল্যাগ আনাই, আমরা অনেক সময় পোস্টার আনাই, আমাদের পোস্টার আনাতে আমাদের জিএসটি দিতে হয়, আমাদের রেজিস্ট্রেশন দিতে হয়। আমরা কলকাতা থেকে অনেক সময় পোস্টার আনাই, হ্যাঁ, আমাদের ফ্ল্যাগ আনাই অনেক সময়। এরপরে আমরা কোন জায়গায় আসবে আমার ডিটেলস দিতে হয়, জিএসটি, রেজিস্ট্রেশন, তারপর কোনো এজেন্সিকে ধরে ওই এজেন্সির মাধ্যমে আমার জিনিসটা আনতে হয়। তারপর যখন মালটা আসে তখন আমাকে আবার যার নামে বুক হয়েছে, আমরা যদি আমার নামে বুক হয়, আমার আধার কার্ড নিয়ে সেখানে যেতে হবে। আমার আধার কার্ড দেখার পর আমার ফ্ল্যাগ আমাকে ফেরত দেবে, মানে আমাকে বুঝিয়ে দেবে। এখন রেলে করে মাল বুক হচ্ছে, কারা বুক করছে? তাহলে সে কত বড় তাদের মানে এরকম ক্ষমতা আছে। আমাদের রাজ্যের একজন বরিষ্ঠ আইনজীবী, ওনার নাম হচ্ছেন পুরুষোত্তম রায় বর্মন, তিনি একটা জায়গায় বলেছেন শুনছি যে কোন সংগঠিত অপরাধ সরকার প্রশাসনের উচ্চ ব্যক্তির, উচ্চ ক্ষমতাবান ব্যক্তির নির্দেশ, আশ্রয় প্রশ্রয় ছাড়া হয় না। বলে এই যে কোন ছোকরা এরকম হাজার হাজার নেশা এরকম প্যাকেট ট্যাকেট করে পাঠিয়ে দিচ্ছেন, তা হতে পারে? হচ্ছে না। তাহলে তার সঙ্গে কারা যুক্ত? এরকম কোনো প্রভাবশালী যুক্ত। এর প্রভাবশালী যখন যুক্ত হয় তখন প্রভাবশালীদের ধরার ক্ষমতা সরকারের থাকে না, কারণ প্রভাবশালীদের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ থাকে, এখানে সরকার বাধা হয়ে দাঁড়ায়। 2 নম্বর হচ্ছে, আপনি দেখবেন অবাক করার মতো বিষয় যে বেশ কিছু পুলিশ অফিসারকে সাসপেন্ড হতে হয়েছে, কাউকে কাউকে জেলে যেতে হয়েছে। এখন নেশা ধরার দায়িত্ব পুলিশের, এবং পুলিশ অফিসারই সাসপেন্ড হচ্ছেন, পুলিশ অফিসার নেশার লোকে যুক্ত। আমরা ভাবতে পারি মানে পুলিশ তার সঙ্গে যুক্ত, তার সঙ্গে মানে এই পুলিশ কাউকে কারোর কাছ থেকে অবৈবানি পেয়েছিল, তুমি একটা কাজটা করো, বলে এই কাজের সঙ্গে সর্বোচ্চ স্তরের মানুষ, ক্ষমতাবান মানুষ আছেন, যে মানুষটাকে সরকার প্রশাসন বাঁচানোর জন্য এত মাল উদ্ধার হলেও এই তাদেরকে গ্রেপ্তার করছেন না। এবং এই নেশা কখন ধরা পড়ছে আমরা বিভিন্নভাবে শুনি, যখন 2 জন নেশা কারবারির মধ্যে কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব হয়, তখন একজন নেশা কারবারি অন্য নেশা কারবারের মালটা ধরিয়ে দিচ্ছে তার গোপন সোর্সকে ব্যবহার করে। পুলিশ মানে এটাই ধরলো কেন, আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং আপনি দেখবেন জিরানিয়ায় অর্ধেকের কম নেশা পুলিশ উদ্ধার করে বাকিগুলো ফেলে দিয়ে এসছেন। 2 দিন পর লেবাররা আবার যখন এই মালটা আনলেন তখন আবার নেশা, ঘন্টার পর ঘন্টা পুলিশকে ফোন করছে যে আপনারা যে 2 দিন আগে নেশা নিয়েছেন সামগ্রী, আরো নেশা পড়ে আছে। পুলিশ ঘন্টার পর ঘন্টা সেই নেশা উদ্ধার করতে যায়নি। কার নির্দেশে? কার নির্দেশে সেদিন জিরানিয়ায় সমস্ত নেশা উদ্ধার না করে কিছু উদ্ধার করে কিছু ফেলে দিয়ে চলে এসেছেন? কার নির্দেশে? রাতভর সেখানে নেশা পাচ্ছে, পুলিশ আসার পর সেই নেশা সেখান থেকে বেরিয়ে গেছে গাড়ি করে, পুলিশ জানে না এটা হতে পারে। কত নেশা আসছে। এই পুলিশ তো রাষ্ট্রপতি কালার্স পুরস্কার প্রাপ্ত পুলিশ, এই পুলিশ তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই পুলিশ তো সবচেয়ে আধুনিক অস্ত্রের বিরুদ্ধে এই রাজ্যে লড়াই করেছেন, উগ্রবাদের বিরুদ্ধে। শুধু লড়াই করেনি, ত্রিপুরা রাজ্যের মানুষের সহায়তায় এই পুলিশ টিএসআর সন্ত্রাসবাদ দমন করেছেন, রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রপতি কালার্স পুরস্কার পেয়েছেন। এটা ত্রিপুরা পুলিশের বিশাল সাফল্য। এই সাফল্য পাওয়া পুলিশ যারা এত বড় সন্ত্রাসবাদকে মোকাবেলা করেছেন, গোটা দেশের মানুষ অবাক যে কি করে ত্রিপুরা সন্ত্রাসবাদকে ত্রিপুরার পুলিশ নিয়ন্ত্রণ করলো, শেষ করে দিল, নিশ্চিহ্ন করে দিল। সেই পুলিশ আজকে বুথ সভাপতি ফোন করলে দাঁড়িয়ে কথা বলে বসে। এলাকায় অসংখ্য ছবি আপনাদের দেখাতে পারবো, যে এলাকায় সবাই জানে ও হচ্ছেন এই এলাকার মাদক কারবারি, ওর সঙ্গে বার্থডের ছবি কাটেন। থানায় নতুন ওসি জয়েন করছে, যে ছেলেটা প্রথম ফুল নিয়ে সংবর্ধনা দিয়ে যাচ্ছেন, পরের দিন দেখছি ওই ছেলেটা অস্ত্র আইনের সঙ্গে তার নামে 10টা মামলা, সে গিয়ে থানায় ওসিকে ফুল দিয়ে
উত্তর দিয়ে বরণ করছেন। এই সাহসটা কোথায় থেকে পাচ্ছেন? এই যে অবস্থা, এই অবস্থা হচ্ছে আমরা মনে করি রাজনৈতিক ভাবে বিজেপি এটা করবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত না হয় যে নেশা আমরা দমন করবই। এটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। রাজনৈতিক সিদ্ধান্ত না নিলে পুলিশকে দিয়ে নেশা সমাপ্ত করা যাবে না, পুলিশকে দিয়ে হবে না। কারণ পুলিশ তো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, সরকার একটা রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত, বিজেপির দ্বারা সরকার পরিচালিত, সরকার দ্বারা পুলিশ পরিচালিত। এখন বিজেপি যদি মনে করেন আমি নেশা মুক্ত ত্রিপুরা গড়বই, মুখের বক্তৃতায় না কাজে, তাহলে সম্ভব। তাহলে সরকার নীতি গ্রহণ করবে, পুলিশ ইমপ্লিমেন্ট করবে। এখন বিজেপি মুখে বলবে নেশা মুক্তি কেন্দ্র, আর সব যত ছবি বেরিয়েছে, যত নেশা কারবারি ধরা পড়েছে, কার সঙ্গে ছবি, কার সঙ্গে ছবি? বসকন করে তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে এই মঞ্চে, ফুটবলের মাঠে। নিজে মোহনপুর একের পর ধরা পড়ছে আইনমন্ত্রীর সঙ্গে। দেখুন কি আইনমন্ত্রী চাইবে যে আমার সঙ্গে ছেলেটা ধরা পড়ুক? বলে একজন তো ধরা পড়ছে, হ্যাঁ কিছু ধরা পড়ছেন বাধ্য হয়ে, যদি ধরা না ধরেন তাহলে আরো বড় সমস্যা। এই রাজনৈতিক সিদ্ধান্ত না নিলে নেশা আমাদের রাজ্য থেকে শেষ করা যাবে না। আমরা তার জন্য মানুষের কাছে যাচ্ছি, ডিএফআই আমরা সব মানুষের কাছে যাচ্ছি যে বিজেপি এই নেশা মুক্ত ত্রিপুরা করবে না। চলুন আমরা সবাই মিলে, গোটা রাজ্যের মানুষ একসাথে মিলে নেশার বিরুদ্ধে আওয়াজ করি। এই আহ্বান নিয়ে যাচ্ছি, কোনো রাজনৈতিক মতভেদ নিয়ে না, সামাজিক ভাবে ঠিক করতে হবে এই সমাজকে রক্ষার জন্য। একেবারে আমরা যদি রাজ্য ছেড়ে পশ্চিমবঙ্গের দিকে একটু তাকাই, আপনারা শত শত অভিযোগ করছেন বিজেপির এটা সেটা, কিন্তু কোথাও তো সারা দেশে ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে এই বিজেপি সরকার। কিভাবে এটা সম্ভব? না, এটা মানে আপনি দেখবেন একটা ফেসিবাদী কায়দায় তো এটা উঠছে, তার ধর্মকে হাতিয়ার করেছেন, যে একটা হিন্দু মুসলিমের একটা বাইনারি তৈরি করছেন, মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন, এবং বিভিন্ন প্রজেক্ট এবং সরকারি যে নির্বাচন কমিশন আমাদের যে আমরা এই কারণে বলি যে একটা ফেসিবাদী ভাবনাই এই বিজেপি গোটা দেশে পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশনকে একটা দলীয় সংগঠনে পরিণত করেছেন। এখন এই অবস্থায় আমরা মনে করি যে একদিকে হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া এবং একটা অবিশ্বাস, একটা হিংস্রতা মানুষের মানুষের তৈরি করে দেওয়া, এটার ফায়দা বিজেপি নেওয়ার চেষ্টা করছেন। আর অন্যদিকে হচ্ছে সাংবিধানিক একটা পোস্ট এই নির্বাচন কমিশনের মতন একটা জায়গায় সাংগঠনিকভাবে পরিচালনার চেষ্টা, এই দুয়ে মিলে অনেক অনৈতিক কাজ, অনেক সংবিধান বিরোধী কাজ হওয়ার পরও এটাকে আটকানো যাচ্ছে না। তবে এটা তো ঘটনা যে 400 পারের কথা বলার পরও কিন্তু 240-এ বিজেপিকে আটকাতে হয়েছিল লোকসভা নির্বাচনে। ফলে তারপর রাজ্যে জিতছেন, কিন্তু মানুষ তৈরি হচ্ছেন, এটা আমরা বিশ্বাস করি। যেভাবে বিজেপি এগুচ্ছেন, বিজেপিকে সেভাবে পিছনের দিকে যেতে হবে। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছেন, যে মানুষ যার থেকে মুক্তি চেয়েছিলেন, এখন তো মানুষ দেখছেন যে কাকে বিপদকে ঠেলে দিয়ে আপদকে এনেছি। ফলে এটা একটা সময় হয় এই বিজেপির এখন একটা উত্থানের সময়, কিন্তু এই উত্থানের সময়টাও প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং বিজেপিকে মানুষ আটকাবে। কারণ হিটলারকেও তো পরাজয় স্বীকার করতে হয়েছে, মুসলিমকেও পরাজয় স্বীকার করতে হয়েছিল। একটা সময় তো আজকের নরেন্দ্র মোদী হই হই করছেন, একটা সময় আমাদের দেশে কি স্লোগান ছিল, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী, জব তক সুরজ চাঁদ রেগা ইন্দিরা তেরা নাম রেগা। একটা সময় তো ছিল যখন মানে ইন্দিরা গান্ধী বাদ দিয়ে ভারতবর্ষকে ভাবা যেত না, মানে ইন্দিরা গান্ধী আর ভারত এই দুইটা এক শব্দ। এটাই করার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। সেই ইন্দিরা গান্ধী তো জীবিত অবস্থায় হেরে গেলেন, ইন্দিরা গান্ধীর নিচে হেরে গিয়েছিলেন, এবং কংগ্রেস ধরাডুবি ফল করেছেন ইন্দিরা গান্ধীর জীবিত অবস্থায়। হারতে হয়েছে কংগ্রেসকে। ইন্দিরা আর ভারত সমান সমান বলার পরও ইন্দিরার জীবদ্দশায় ইন্দিরাকে মানে চূড়ান্ত ভাবে হারতে হয়েছিল। ফলে এটা এরকম না যে বিজেপি যেভাবে উঠছে তার আর মানে শেষ নেই, দ্রুত শেষ হচ্ছে। বিজেপি দ্রুত এগোবেন, মানুষ বুঝতে পারছেন, মানুষকে একটা মানে ধর্মীয় অন্ধত্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, এখন তো মানুষ প্রশ্ন করছে যে এই যে হিন্দু হিন্দু করে রাম মন্দির আপনি তৈরি করলেন, রামের প্রাণ দিচ্ছেন কে? নরেন্দ্র মোদী।
রামের প্রাণ নেই, মানে ভগবানের প্রাণ দিতে পারেন নরেন্দ্র মোদী। সেই ভগবানের প্রাণ যে ব্যক্তি দিতে পারে নরেন্দ্র মোদী, তার হাত ধরে যে মন্দির উদ্বোধন হয়েছে, তার হাত ধরে যে মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, যে ব্যক্তি ভগবানের প্রাণ দিয়েছেন, রামলালার মানে দেহে প্রাণ দিয়েছেন, সেই মন্দিরেই তো লাখ লাখ কোটি টাকা গায়েব হয়ে গেল। কেন প্রধানমন্ত্রী এখন কি সেখানে বলছেন না? সেখানে সর্বোচ্চ তদন্ত হচ্ছে না? তারা যুক্ত মানুষ বুঝতে পারছেন যে এই যে ভগবানের নাম করে, হিন্দুর নাম করে, হিন্দু মুসলিম ভাগাভাগি করে আসলে যে তারা ভোট লুটার চেষ্টা করছেন, এটা মানুষ বুঝতে পেরেছেন এবং মানুষ খুব দ্রুতই এর থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজছেন। দাওয়ারদা, ইতিমধ্যে আমরা বা ইদানিং সময় আপনার একটি পোস্ট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যেভাবে এমপি বা মিনিস্টাররা বিক্রি হচ্ছে বিভিন্ন স্বার্থে, আসলে এটা সমাজকে কতটা প্রভাবিত করে বা গণতন্ত্র কতটা প্রভাবিত হয়? বাবু, এটা আসলে মানে আমরা একটা বর্জুয়া সমাজ ব্যবস্থায় আছি। তো মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হতে পারেন, কিন্তু দেশটা পরিচালনা করেন আদানি আর আম্বানিরা। মানে তারা হচ্ছেন মূলত আমাদের দেশের, ধরুন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের প্রেসক্রিপশন দেয়, ওষুধটা কিন্তু আমাদের ফার্মেসি দেয়, ফার্মেসি থেকে ওষুধটা দেয়। আসলে ওই নরেন্দ্র মোদী অমিত শাহ হচ্ছেন ফার্মেসির মালিক, তারা শুধু ওষুধটা দিচ্ছেন, প্রেসক্রিপশনটা করেন কিন্তু আদানি আর আম্বানি। আমাদের দেশটাকে নিয়ন্ত্রণ করছেন আদানি আম্বানিরা। তারা চাইছেন যে মানে এটা বর্জুয়াদের মানে স্টাইল, এটা পুঁজিপতিরা এটাই করেন। তারা চাইছেন যে রাজনীতির যে ময়দানটা আমার কবজায় রাখতে গেলে, রাজনীতিতে সমস্ত মানে কালো অন্ধকার জগতের মানুষকে রাজনীতিতে যত নিয়ে আসবো, তত ভালো অংশের মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাবে। তাতে গিয়ে ওই পুঁজিপতিরা তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তারা এইভাবে নিয়ন্ত্রণ করছেন। তাদের টাকায় তারা ঠিক করেন যে রাজনীতির এমন হোক যে ভালো মানুষ মনে করবেন যে রাজনীতিতে আসা উচিত নয়। এবং এই কারণে দেখবেন যে এমপি বিক্রি হচ্ছে 400 কোটি টাকা, 500 কোটি টাকা, 200 কোটি টাকা এমএলএ বিক্রি হচ্ছে। আরে ভোট পেয়েছে হাত চিহ্নে, গিয়ে সমর্থন দিচ্ছে পদ্ম চিহ্নে। মানে যে ম্যান্ডেটটা মানুষ দিল, মানুষের ম্যান্ডেটটাকে পর্যন্ত সম্মান জানাচ্ছেন না। এটা চলছে। এবং বিজেপিকে কিন্তু এই বিজেপি যা শুরু করেছেন, বিজেপিকে কিন্তু এই কারণেই সবচেয়ে বেশি মানে তার এখানে বিচারটা হবে এই জায়গায়। এইভাবে হয়। শ্রমিক ভট্টাচার্য দুদিন আগে বললেন যে আমরা কাউকে নেব না, তারপর দিন সবাইকে নিয়ে দিচ্ছেন, কেউকে নামে নিচ্ছেন, কেউকে বেনামে নিচ্ছেন। আরে আমাদের 1 মাস হলো তাকে তৃণমূলের চিহ্নে জেতালো, আপনি তাকে নিয়ে নিচ্ছেন। সব কয়লা চুর, বালু চুর, গরু চুর, যা চুর আছে সব চুর বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকছেন। আর সব বলছেন এখন তারা কিন্তু বিদ্যজন। গতকালকে তারা ছিল গরু চুর, এখন হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, এখন তারা কিন্তু বিদ্যজন। আর এটাতে সমাজের মধ্যে রাজনীতি সম্পর্কে একটা ভুল ধারণা না, রাজনীতি সম্পর্কে একটা বিশ্রী ধারণা তৈরি হয়, নোংরা ধারণা তৈরি হয়। তাতে যে ভালো মানুষ রাজনীতিতে আসতে চাই, তারা অনেক সময় মনে করেন আমার কি রাজনীতি যাওয়া ঠিক হবে? এবং পুঁজিপতিরা চাইছেন রাজনীতি এইরকমই হোক, ভালো মানুষ যেন রাজনীতিতে না আসে, তাহলে আমরা আমাদের মতন করে রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তাই তো আমরা যারা বামপন্থী ছাত্র যুব, আমরা অনেক সময় দেখবেন আমরা একটা স্লোগান দিই, রাজনীতি যেহেতু আমাদের শিক্ষা আর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে, তাহলে রাজনীতিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য আমরা রাজনীতিটা করছি, কারণ আমার ভবিষ্যৎ, আমার শিক্ষা দুটাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। আমার চাকরি হবে কি না হবে এটা রাজনীতি নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে, সরকারকে কোন রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে। আর পুঁজিপতিরা চাইছেন এই রাজনীতির এই বাইনারিটা আমরা নষ্ট করতে চাই। রাজনীতি কেন ভালো মানুষ আসবেন, সব তারা করতে চান। ফলে মানে অনেক সময় মানে খুব কষ্ট হয় যে রাজনীতিটা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপরে অনেকে বলেন বামপন্থীরা কোথায়। তারপরে আমরা বলি যে আমরা সংখ্যায় কত আছি, তার থেকে বড় বিষয় হচ্ছে এই যে গরু ছাগলের মতন বিক্রি হওয়া এমপি এমএলএদের বিরুদ্ধে আমরা একটু পোস্ট করতে পারি, আমরা বলতে পারি যে ন্যায় কথাটা, নীতির কথাটা, আদর্শের কথাটা সংখ্যার থেকে আমাদের কাছে এটা বড়। কারণ আমরা দেখেছি, ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে যে বিধবা বিবাহের প্রশ্নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সই সংগ্রহ করতে গেলেন, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 936টা সই স্বাক্ষর করেন বিধবা বিবাহ চালুর জন্য। আর তার উল্টো দিকে বিধবা বিবাহ চালু করা যাবে না, উল্টো দিকে সই স্বাক্ষরিত হয় 36,000-এর উপর।
36,000-এর উপর সই স্বাক্ষর হয়েছিল বিধবা বিবাহ প্রচলন করা যাবে না। এই 36,000-এর উপর স্বাক্ষর হেরে গেল মাত্র 936টা স্বাক্ষরের কাছে, কারণ ওই যে স্বাক্ষরটা ছিল প্রগতির আর আদর্শ। একই রকম ভাবে আমরা দেখেছি গ্যালিলিও যখন বলতেন যে পৃথিবীটা ঘুরছে, সূর্যটা দাঁড়িয়ে আছে, গ্যালিলিওকে হাজারবার চেষ্টা করা হয়েছিল গ্যালিলিওকে মেরে ফেলার জন্য। না, সূর্যটা ঘুরছে, পৃথিবীটা দাঁড়িয়ে আছে। গ্যালিলিও বলেছিলেন আমি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত বলে যাব পৃথিবীটা ঘুরছে, সূর্যটা দাঁড়িয়ে আছে, আর আমার মৃত্যুর পরও পৃথিবীটাই ঘুরবে, সূর্যটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে আদর্শ, এটা হচ্ছে প্রগতি। আর আমরা মনে করি সংখ্যায় আমরা যা হই, আমরা প্রগতির জন্য, মানুষের জন্য, আদর্শের জন্য সংখ্যা আমরা এক হলেও ওই একই ওই লক্ষ কোটি মানুষের প্রগতি আর নীতির কথা আমরা বলবো। দাদা, প্রচলিত একটা কথা আছে, পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল। এই প্রোপাগান্ডার বাইরে গিয়ে কোথাও যুব সমাজকে কেন পলিটিক্সে আসা দরকার এবং বামপন্থীদেরকে কেন সমর্থন করা দরকার, একেবারেই শেষভাবে যদি বলেন। না, আমরা তো মানে এটা সবসময় বলছি যে আমি বলছিলাম যে পুঁজিপতিরা যারা চাইছেন, যাদের হাতে হাজার হাজার কোটি টাকা, যাদের হাতে আমাদের দেশের বেশিরভাগ সম্পদ যাদের হাতে, তারা কোনোভাবেই চায় না রাজনীতিতে ভালো মানুষ আসুক। রাজনীতিতে ভালো মানুষ আসা মানে হচ্ছে পুঁজিপতির হাত থেকে ক্ষমতা টেনে এনে গরিব মানুষের হাতে ক্ষমতায় বসিয়ে দেবে। আমরা কি চাইছি যে আমাদের দেশটা যে পরিচালনা হচ্ছে, যে স্টিয়ারিংটা বসে আছেন, সেই স্টিয়ারিং এ কারা বসে আছেন? স্টিয়ারিং এ বসে আছেন আদানি আম্বানিরা। আম্বানিরা চাইবে সরকারের সমস্ত নীতি গ্রহণ করুক আমাদের স্বার্থে, মানে আদানি আর আম্বানির স্বার্থে। রেল লাইন কার টাকায় তৈরি হয়েছে? আমাদের টাকায়। স্টেডিয়াম কার টাকায় তৈরি হয়েছে? আমাদের মানুষের টাকায়। জলবন্দর কার টাকায় তৈরি হয়েছে? আমাদের টাকায়। এয়ারপোর্ট কার টাকায় তৈরি হয়েছে? আমাদের টাকায়। মানে এয়ারপোর্ট কার টাকায় তৈরি হয়েছে? আমাদের দেশের, আমাদের রাজ্যের মানুষের টাকায়। আমাদের মানুষের টাকায় তৈরি হওয়া রেলপথ, আমাদের দেশের মানুষের টাকায় তৈরি হওয়া বিমানবন্দর, আমাদের দেশের মানুষের টাকায় তৈরি হওয়া জলবন্দর, আমাদের মানুষের হাতের টাকায় তৈরি হওয়া মানে স্টেডিয়াম বিক্রি করে দিচ্ছেন আদানি আর আম্বানির সাথে। তারা সমস্ত নীতি গ্রহণ করছেন কার সাথে? তাদের সাথে। তারা চাইবেন যে সরকার সব নিয়ন্ত্রণ, সব সিদ্ধান্ত হোক আমার সাথে। আর আমরা চাইছি আমার দেশের গরিব মানুষ 90% সরকার নিয়ে সব সিদ্ধান্ত গ্রহণ করুক, তাদের 90% কৃষক, গরিব, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের সাথে। এখন 90% মানুষের স্বার্থে যদি সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে ওই স্টিয়ারিং এ 90% মানুষের প্রতিনিধি বসাতে হবে। কিন্তু এখানে বসে আছে কে? 10% মানুষের প্রতিনিধি আদানি আর আম্বানি। আমরা চাইছি ওই স্টিয়ারিংটা 90% মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। আদানি আম্বানি চাইছেন 90% মানুষ যেন স্টিয়ারিং এ বসতে না পারে, আমরা 10% মানুষ এই স্টিয়ারিং এ বসে থাকবো। ওই 90% মানুষ, যে মানুষগুলো রাস্তায়, কলে, কারখানায়, খেতে, খামারে প্রতিদিন ঘাম জড়াই, এই মানুষটাকে বোঝানোর চেষ্টা করে রাজনীতিতে আসবে না। আর এই রাজনীতিতে আসবে না যে মানুষগুলা বলেন, তারা রাজনীতিকে ব্যবহার করে তারা সব নিংড়ে নিচ্ছেন গোটা দেশের মানুষকে। আমরা বলছি ওই মানুষগুলো হচ্ছেন সবচেয়ে বড় আমাদের শত্রু। যে মানুষটা বলেন রাজনীতি, পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল, যে মানুষটা বলেন ওই মানুষটা সবচেয়ে বড় রাজনীতি করেন আমার দেশে 90% মানুষের। কারণ এই কথাটার মধ্যেই সবচেয়ে বড় রাজনীতি আছে। আর ওই রাজনীতির মুখোশটা খুলে দিতে হবে 90% মানুষকে রাজনীতির আঙ্গিনায় এসে। কারণ রাজনীতির জন্য লড়াইটা রাজনীতি দিয়েই করতে হবে। বলে এই কথাটা শুধুমাত্র বলেন যারা আমাদের শোষণ করছেন, শোষণের জায়গায় যেন কেউ থাবা বসাতে না পারে, শোষণের জায়গাটা যেন কেউ ভাঙতে না পারে। আমরা বলছি যারা শোষণ করে, যারা শোষিত 90% মানুষ, তাকে সচেতন হতে হবে। যারা আমাকে বলে রাজনীতিতে আসবে না, ওই রাজনীতির ওই মানুষটার মুখোশ খুলে দিয়ে ওই রাজনীতির জায়গায় আমাকে, আপনাকেই আসতে হবে। কারণ রাজনীতিটা আমাদের জন্য, রাজনীতিটা আমার আর আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। ফলে রাজনীতিতে আমাকে আসতেই হবে। আর রাজনীতিতে ভালো মানুষ আসতে হবে। আর কাদের নিয়ে করাচ্ছেন? আমাদের রাজ্যের বিজেপিকে দেখুন না, মন্ত্রিসভায় কয়টা বিজেপি আছে, কয়টা এমএলএ মনে প্রাণী বিজেপি। এই যে সুদীপ রায় বর্মন বেশ কয়েকবার দেখছেন যে ক্যাবিনেটে কি সিদ্ধান্ত হচ্ছে, এই সিদ্ধান্তটা সুদীপ রায় বর্মন প্রেসমিট করে বলে দিচ্ছে। আচ্ছা, ক্যাবিনেটে তো সিপিএম থাকে না, ক্যাবিনেটে তো কংগ্রেস নেই, ক্যাবিনেটের সিদ্ধান্তটা সুদীপ রায় বর্মন জানছেন কি করে? এই যে ঘটনাগুলো মানুষ দেখছেন, এই যে নোংরামিটা দেখছে, যে একদল মানুষ আরেকটা রাজনৈতিক দলে গিয়ে সরকার পরিচালনা করছেন, এগুলো তো ভাঙতে হবে।
মানুষের সরকার তৈরি করতে হবে। মানুষের সরকার যেন তৈরি না হয়, মানুষ যেন সচেতন না হয়, তার জন্য রাজনীতি সম্পর্কে এই সমস্ত কথা বলছেন। আমরা বলবো সব মানুষকে রাজনীতিতে আসুন, রাজনীতির নোংরামিটাকে শেষ করুন, শোষণের জায়গাটাকে আপনি আঘাত করুন, আপনার অধিকারটাকে আপনি কেড়ে নিন। অধিকার কে কাকে দেয়? অধিকার কেড়ে নিতে হয়। আর অধিকার কেড়ে নেওয়ার যে রাজনীতি, এই রাজনীতিটাকে যারা ধ্বংস করতে চাই, এটা হচ্ছে ধ্বংসের রাজনীতি। আমরা গড়ার রাজনীতি করতে চাই। একেবারেই রাজনীতিতে সুষ্ঠু এবং সুশিক্ষিত সমাজকে এগিয়ে আসার প্রয়োজন, দেশকে সুন্দর এবং সাম্রাজ্যবাদের হাত থেকে বাঁচাতে। ঠিক এমনটাই অভিব্যক্তি প্রকাশ করলেন ত্রিপুরার রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব ডিওয়াইএফ এর। আজকের মতো লোককথার এই বিশেষ অনুষ্ঠান এখানটায় সমাপ্তি করছি। শুভরাত্রি।